সামনেই তো এসএসসি 2025 পরীক্ষা চলে এসেছে। আর তোমাদের মধ্যে অনেকেই তোমাদের সিলেবাস কমপ্লিট করে ফেলেছো, প্রিপারেশনও অনেক ভালো, কিন্তু অনেকেই আমাকে কিছুদিন ধরে নক দিচ্ছে আর বলছে, ভাইয়া ইংলিশে কিভাবে করে এ প্লাস তুলবো। কারণ লাস্ট ইয়ারের এক্সামের রেজাল্টে যেটা দেখা গেল, অনেকেই ইংলিশে এ প্লাস চলে গিয়েছে। আর সেই জন্য অনেকেই বর্তমানে ইংলিশটা নিয়ে শিখেছে। তো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি ভিডিওটা দিয়ে এসেছি। আমি কিছু সংক্ষিপ্ত টিপস নিয়ে আলোচনা করবো, যেগুলোর মাধ্যমে তোমাদের প্রেশারটাও একটু কমবে ইংলিশ নিয়ে, আর তোমরা ইংলিশে ভালো একটা মার্ক কাট আউট করতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা আসল ভিডিওতে চলে আসি। ম্যাক্সিমাম স্টুডেন্টরা ইংলিশের যে বিষয়টা নিয়ে বেশি প্যারা ভোগ করে আর কি পরীক্ষার হলে, যেটা আমি দেখলাম সেটা হচ্ছে রাইটিং পার্টগুলো নিয়ে। আমাদের ফার্স্ট পেপারে যখন আমরা দেখি, ফার্স্ট পেপারে আমাদের লিটারেচারের পার্ট হচ্ছে 40 আর রাইটিং পার্ট হচ্ছে 60। লিটারেচার মূলত আর কি 50, বাট যে সামারিটা রাইটিং এর অংশ, সেই হিসেবে আমি বললাম আর কি রাইটিং পার্ট 60। তো সেই 60 মার্কটা তুলতে অনেক স্টুডেন্ট হিমশিম খেয়ে যায়। আবার দেখা যায় এই 60টা মার্কের মধ্যে রাইটিং এ প্রচুর পরিমাণে মার্ক কাটা যাওয়ার কারণে প্রতিটা রাইটিং এও যদি 4-5 এরকম করে চলে যায়, তাহলে তো এই ক্লাসটা মিস হয়ে গেল। এইসব কারণে মূলত এসএসসি পরীক্ষার্থীদের এই ক্লাসটা ছুটে যায়। তো আজকে যে বিষয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে প্রতিটা রাইটিং কিভাবে করে পড়তে হবে অথবা কিভাবে করে লিখতে হবে সেই বিষয়টা নিয়ে। আমি গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষাটা ভালো মার্ক পেয়েছি এবং আমার বৃত্তিও এসেছে। এজন্য আমি যে কাজগুলো করেছি এগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে, স্পেশালি ইংলিশ নিয়ে আর কি। তো অনেকেই দেখলাম যে পরীক্ষার আগে রাইটিং গুলো বেশি বেশি করে পড়তেছে। হ্যাঁ, রাইটিং সম্পর্কে তোমার যত ধারণা থাকবে ততই বেটার, কারণ তুমি তো কখনো ধারণা ছাড়া লিখতে পারবে না, অথবা ধারণা ছাড়া লিখলে তোমার লেখাগুলো সুন্দর হবে না। বাট অনেকে যেটা করে গতানুগতিক ভাবে রাইটিং গুলো মুখস্থ করে যায়। আমি যেটা করতাম, কখনো রাইটিং গুলো মুখস্থ করিনি, কারণ তোমরা যদি যেই গাইডই ফলো করো না কেন বা যে মডেল কোশ্চেন টেস্ট পেপার যেগুলি ফলো করো না কেন, দেখো অনেক পরিমাণে প্যারাগ্রাফ, তারপরে ডায়ালগস, স্টোরি রাইটিংস, অনেক কিছু বিপুল পরিমাণে দেওয়া। পরীক্ষার আগের রাতে তো তোমরা এগুলো সবকিছুই করতে পারবে না, সবকিছু পড়াও সম্ভব না। তখন যে পরীক্ষার আগে রাতে সবকিছু মাথায় ক্যাপচার করতে চেয়ে এক্সাম হলে যে সব ভুলিয়ে একদম কি একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের। এই জন্য আমি যেটা সাজেস্ট করি, যে এখন যে টাইমটা আছে এই টাইমটাতে আমরা প্রতিটা টপিক, রাইটিং এর প্রতিটা টপিক, যেমন প্যারাগ্রাফ আছে আমাদের ধরে নিলাম 100টা, ডেইলি যদি আমরা 20টা করে প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফের যে ধারণাগুলো আমরা নেই, আসলে মুখস্থ না, আমি জাস্ট বলছি প্যারাগ্রাফগুলোর ধারণা নেওয়া। আর প্রতিটা টপিকের উপরে যদি ধারণা রাখি, যেমন ইনস্ট্যান্ট কিছু টপিক আমাদের সময় আমরা পড়েছিলাম পদ্মা রিভার, আর তারপর হচ্ছে পদ্মা ব্রিজ পড়েছিলাম, ডেঙ্গু ফিভার পড়েছি, মেট্রো রেল, করোনা ভাইরাস, এগুলো পড়েছিলাম। তো এখনো কিছু ইনস্ট্যান্ট টপিক আছে, যেমন কোটা আন্দোলন নিয়ে আরো অনেক কিছু। তো এইসব টপিকগুলো সম্পর্কে কিন্তু ধারণা একেবারে না থাকলেই না। দেখা যাবে যে তুমি প্যারাগ্রাফ পড়লে তোমার চলে আসছে ডায়ালগ, অথবা তুমি ডায়ালগ পড়লে তোমার লেটার চলে এসেছে। তো একটা থেকে কিন্তু আরেকটা তুমি বানিয়ে সহজেই লিখতে পারবে। এই জন্য তোমার বেসিকটা মোটামুটি স্ট্রং থাকা লাগবে, অথবা সেন্টেন্স মেকিং এর যে একটা মানে দক্ষতা, এটা কিন্তু থাকতেই হবে অ্যাটলিস্ট। কারণ যদি তুমি সেন্টেন্স তৈরি না করতে পারো, একটা থেকে আরেকটা তুমি কনভার্ট করতে কখনোই পারবে না। তো ফার্স্টে সেন্টেন্স তৈরি করতে পারতে হবে, আর বিষয়টা সম্পর্কে একদম ক্লিয়ার কাট একটা ধারণা থাকতে হবে। যেমন তুমি যদি পদ্মা সেতু নিয়ে পড়ো, সেখানে পিলার সংখ্যা, পদ্মা সেতুর দৈর্ঘ্য, কোন কোন জেলাগুলোকে যুক্ত করেছে, এগুলো তোমার জানতেই হবে। তুমি যদি র বিষয়গুলো, অর্থাৎ ফান্ডামেন্টাল বিষয়গুলো তুমি তুলে না ধরো, তোমাকে কখনোই পারফেক্টলি মার্কস দিবে না। আর যেটা এসএসসি পরীক্ষায় ম্যাক্সিমাম টিচাররাই 9 বা 10 রাইটিং দিয়ে দেয়, কমপক্ষে 8 তো দেয় যদি তুমি ভালো করে গুছিয়ে লিখতে পারো। তবে গুছিয়ে না লিখলেও 6 বা 7 পেয়ে যাবে। কিন্তু আমি সাজেস্ট করবো, যেহেতু আমাদের হাতে টাইম আছে, টাইমটাকে আমরা সবকিছু মুখস্থ করে নষ্ট না করে প্রতিটা বিষয় সম্পর্কে ওভারঅল ধারণা নিয়ে টাইমটাকে বুঝে বুঝে ইউটিলাইজ করলে আরো ভালোভাবে আগাতে পারবো। তাহলে একই সাথে আমাদের মুখস্থ করে প্যারাও থাকছে না, সময়গুলোকেও ইউটিলাইজ করতে পারছি, আর তৃতীয়ত পরীক্ষার হলে আমাদের সবকিছু ভুলিয়ে যাচ্ছে না। অর্থাৎ সবগুলা বিষয় সম্পর্কে ধারণা থাকার কারণে এক একটা বিষয় কিন্তু একটার সাথে কানেক্টেড, সবগুলোই আমরা ঠিকঠাক মতো করে কমপ্লিট করতে পারছি। এখন এভাবেই আমরা কিন্তু ডায়ালগ আর হচ্ছে প্যারাগ্রাফ গুলো কভার করে ফেলতে পারি, মানে প্রতিটা টপিক সম্পর্কে ক্লিয়ার কাট একটা ধারণার মাধ্যমে। এখন আসছে স্টোরি রাইটিং সম্পর্কে। স্টোরি হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে সরি দুই টাইপের স্টোরি আছে আমাদের। একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ট্রেডিশনাল স্টোরি কোনগুলা, যেসব স্টোরিগুলো আগে হয়ে আসছে কোনো ঘটনা, অর্থাৎ সেই ঘটনাটাকে তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না, যেমন দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস অথবা দ্য অনেস্ট উড কাটার। এইসব বিষয়গুলো, এইসব স্টোরিগুলো তোমরা যেরকম আছে সেই ধারণা সাপেক্ষেই তোমাকে লিখতে হবে। হয়তো তুমি ওয়ার্ড চেঞ্জ করতে পারো, সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে পারো, ঘটনাটা তুমি জানো, সেই ঘটনাটা তোমার মানে বইয়ে লেখা ছিল
মানে সিম্পল সেন্টেন্সে তুমি এটাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড, এটা তুমি তোমার ইচ্ছা মতো তুমি ভিতরের অংশটাকে সাজাতে পারো, বাট ধারণাটা, ফান্ডামেন্টাল বিষয়টা তোমার সেম থাকবে। আর কিছু কিছু স্টোরি আছে, ক্রিয়েটিভ স্টোরি, যেগুলো তুমি সাধারণত দেখবে পড়নি এরকম। যেমন আমাদের টাইমে একটা স্টোরি এসেছিল, অনেকে বলে এটা ক্রিয়েটিভ, অনেকে বলে এটা ট্রেডিশনাল স্টোরি, বাট আমি এটাকে ক্রিয়েটিভ আকারে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার ইংলিশে মার্ক ভালোই এসেছে। তো ক্রিয়েটিভ স্টোরিগুলোতে তোমরা কি করতে পারো, ক্রিয়েটিভ স্টোরিগুলোতে তুমি প্রথম অংশটুকু পড়ার পরে তোমার মাথায় যেই বিষয়টা আসবে সেই বিষয়টাই তুমি লিখে শুরু করবে। অবশ্যই প্রতিটা স্টোরিতে ক্লাইম্যাক্স থাকা লাগবে, যেই বিষয়টা পড়ে টিচার হচ্ছে মনোমুগ্ধকর হবে। একটা বিষয় থাকবে যেই বিষয়টা সবার স্টোরি থেকে তোমার স্টোরিটাকে আলাদা করবে, আর সেটার জন্যই তুমি মূলত মার্কস পাবে। আর স্টোরিতে অনেক সময় দেখা যায় টাইটেল দেওয়া থাকে না, না ম্যাক্সিমাম টাইটেল দেওয়া থাকে না। তোমার টাইটেলটা এত সুন্দর, মানে তুমি ক্রিয়েটিভলি চিন্তা করো তোমার টাইটেলটা তুমি কিভাবে বসাতে পারো। তুমি আগে ওভারঅল স্টোরিটা লিখবে, স্টোরিটা লেখার পর তোমার যেই টাইটেলটা মাথায় আসবে তুমি সেই টাইটেলটাই লিখবে। এতে দেখা যায় কি তোমার টাইটেলটা পরে অনেক সময় টিচাররা তোমার স্টোরিতে মার্কস দেয়। এখন এরপরে তো হচ্ছে লেটার। লেটার হচ্ছে তুমি একটা কনসেপ্ট, লেটার সম্পর্কে তোমার কনসেপ্ট আগে থেকে আছে, লেটার স্ট্রাকচার সবকিছু ঠিকঠাক রাখলে মোটামুটি মাঝখানে লেখাটার মধ্যে যেই বিষয়টা চেয়েছে ওই বিষয়টা যদি তুমি হাইলাইট করতে পারো তাহলে তোমার এনাফ, লেটারও তুমি মার্কস পেয়ে যাবে। এরপরে হচ্ছে সামারি রাইটিং এর বিষয়টা। আমরা অনেকেই মনে করি সামারি যত বড় লেখা হয় টিচাররা সামারি বেস দেখে নাম্বার দেবে, কিন্তু আসলে ব্যাপারটা পুরোপুরি ভুল। কারণ সামারি হচ্ছে কি সারমর্ম, যে প্যাসেজটা তোমাকে দেওয়া থাকবে তার 1/3 তোমাকে লিখতে হবে, অর্থাৎ যে প্যাসেজটা এক তৃতীয়াংশ তোমাকে লিখতে হবে। এখন তুমি কিভাবে লিখবে? আমি যেটা করতাম সামারি চেষ্টা করতাম 5 লাইন লেখার, আর যত ইম্পর্টেন্ট কথাগুলো আছে সেগুলো এখানে অ্যাড করার। অনেক সময় দেখা যায় ইম্পর্টেন্ট কথা বেশি থাকলে আমি ওটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে করতাম। আবার যে সেন্টেন্সটা ছিল সরাসরি আমি তুলে দিতাম না, সেটা সিনোনিম আমি ইউজ করার চেষ্টা করতাম। তাহলে আমার সামারিটা আরো মডিফাইড হতো, আবার 1/3 লেখা হতো, আবার হচ্ছে একটা নির্দিষ্ট পরিসরের মধ্যেও হতো। সামারি চেষ্টা করবে একটু চাপিয়ে অর্ধেক পেজ লেখার জন্য, অর্ধেক পেজ না, এক পেজের 4 ভাগে 3 ভাগ লিখবে, আর বাকিটুকু খালি রাখবে উপরে বা নিচে, উপরে নিচে মিলিয়েই বাকিটুকু খালি রাখবে। তাহলে তোমার সামারিটা দেখতেও খুব সুন্দর হবে, টিচাররা পড়েও ভালো লাগবে এবং ভালো মার্ক পাবে আশা করছি। এভাবে করে তোমরা সামারিটা লিখতে পারো, তাহলে আশা করি সামারিতেও তোমাদের মার্ক যাবে না। আর যেটা বললাম যে সব মুখস্থ করে টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না, এই জন্য যেই বিষয়গুলো তোমার মনে রাখা উচিত মুখস্থ করতে হবে সেগুলোই ভালো করে মেমোরাইজ করে যাবে পরীক্ষায়। আর প্র্যাকটিসের তো কোনো বিকল্প নেই। অবশ্যই ইংলিশে ভালো মার্ক পাওয়ার জন্য তোমার যে বিষয়গুলো আছে লিটারেচার পার্টের, কোয়েশ্চেন ব্যাংক, কোয়েশ্চেন অ্যান্সার, এমসিকিউ, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তারপর সেকেন্ড পেপারে তো হচ্ছে গ্রামার পুরাটি প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো মার্ক পাবে। আর আরেকটা কনসেপ্ট কি, আমরা অনেক চিন্তা করি টিচাররা পেজ গুলে গুলে নাম্বার দেয়, এটা আমরা মানে স্পেশালি আমি চিন্তা করতাম অনেক ক্ষেত্রে আসলে এটাই সত্যি, যেহেতু এসএসসি পরীক্ষার খাতা দেখার টাইম অনেক শর্ট, শর্ট টাইমের মধ্যে টিচারদেরকে অনেক খাতা দেখতে হয়। যখন তোমার লেখাগুলো বুঝতে টিচারদের সুবিধা হবে, লেখাগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ স্পেস থাকবে, অর্থাৎ এক পেজে 10 থেকে 12 লাইন, এর বেশি লিখবে না। যখন লেখাগুলো টিচাররা বুঝতে পারবে ভালো করে, যখন দেখবে পেজের সংখ্যাও বেশি, তুমি ফান্ডামেন্টাল বিষয়গুলো লিখেছো, অবশ্যই টিচাররা তোমাকে খুব স্মুথলি ফুল মার্ক না দিলেও 8 বা 9 দিয়ে দেবে। আর যখন দেখবে তোমার লেখাগুলো খুব হিবিজিবি, আবার লিখেছো অনেক কম, টিচাররা যদি এই বিষয়গুলো চোখে পড়ে তাহলে তোমাকে মার্কটা অন্যদের থেকে একটু কম দেবে। এই বিষয়গুলো এক্সাম হলে মাথায় রাখবে। আসলে টিচাররা পেজগুলো নাম্বার দিয়ে এরকম না, বাট যেহেতু এসএসসি পরীক্ষার খাতা দেখার টাইম খুব কম থাকে, এজন্য সব লেখা ধরতে পারে না। লেখার ধরন, তারপর হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়গুলো, এগুলো দেখে টিচাররা মূলত মার্ক দিয়ে থাকে। এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করি সামনের বছর কারোই ইংলিশে কমসে কম এ ক্লাস ছুটবে না। তো আশা করি তোমরা আমার ভিডিওটা দেখে উপকৃত হবে, এবং কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো। আজকের মতো আল্লাহ হাফেজ।